নমস্কার। আজকের নিউজ নাওয়ের বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমি দিব্যেন্দু দেবরায়, সহ অধিকর্তা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর, আজকে আপনাদের সঙ্গে রয়েছি। আজকের আমাদের যে আলোচনা সূচি, সেটাতে আমরা প্রথমে বলবো আমাদের রাজ্যের তথা দেশের অর্থনীতির মূল মেরুদণ্ড হচ্ছে কৃষি। কিন্তু সময়ের সাথে সাথে এবং পরিবেশের পরিবর্তনের সাথে সাথে এই কৃষিতেও এসে গেছে আমূল পরিবর্তন। এই পরিবর্তনের সঙ্গে সাযুজ্য রেখেই আজকের আমাদের বিষয়। তো আজকে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে একটি স্থিতিশীল কৃষি ব্যবস্থাপনায় অন্নদাতাদের কী ভূমিকা। এই ব্যাপারে বিস্তারিত আলোচনার জন্য আমার সঙ্গে রয়েছেন রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রের সহ অধিকর্তা শ্রীমতী অস্মিতা শর্মা। নমস্কার। আপনাকে অনেক স্বাগত অনুষ্ঠানে। তাহলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে আসি। আজকের দিনে সাস্টেনেবিলিটি বা স্থিতিশীলতা নিয়ে খুব চর্চা হচ্ছে। তাহলে আমরা আপনার কাছে জানতে চাইব, এই স্থিতিশীলতা বা সাস্টেনেবিলিটি এই বিষয়টি আসলে কি এবং এটি ঠিক কিভাবে করা সম্ভব, এই ব্যাপারে আপনি একটু আলোকপাত করবেন। ধন্যবাদ। নমস্কার জানাচ্ছি। প্রথমে আমি আমাদের রাজ্যের সমস্ত অন্নদাতা ভাই বোনদের এবং আমার শ্রদ্ধা জানাচ্ছি কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের পক্ষ থেকে তথা রাজ্য কৃষি গবেষণা কেন্দ্র পক্ষ থেকে। আজকের বিষয়টি ভীষণই প্রাসঙ্গিক। আসলে আমাদের দেশ একটি কৃষি নির্ভর দেশ। আমাদের অর্থনীতি কৃষি এবং কৃষির ওপরে নির্ভরশীল। তো স্থিতিশীল কৃষি ব্যবস্থা হলো এমন একটি কৃষি আধুনিক চাষাবাদ পদ্ধতি যা পরিবেশের ভারসাম্য রক্ষা করে, মাটির উর্বরতা টিকিয়ে রাখে এবং আমাদের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে তার অপচয় না করে আমরা দীর্ঘমেয়াদী একটা উৎপাদনকে নিশ্চিত করা এবং সর্বোপরি আমাদের কৃষকদের আয় বৃদ্ধি করা এবং ওদেরকে আত্মনির্ভর করে তোলা। তো এই স্থিতিশীল কৃষি ব্যবস্থা বা সুস্থায়ী বা আপনি বলতে পারেন টেকসই কৃষি ব্যবস্থা, যাকে আমরা ইংলিশে সাস্টেনেবল এগ্রিকালচার বলি, তো এটার মূল ভিত্তি হলো আমাদের পরিবেশকে সংরক্ষণ করতে হবে, দূষণকে কমাতে হবে, মাটির উর্বরতা স্বাস্থ্যকে রক্ষা করতে হবে, পুষ্টিযুক্ত খাদ্য তথা জনস্বাস্থ্য রক্ষা করা যেটা, তারপর রয়েছে জৈব বৈচিত্র্যকে আমরা টিকিয়ে রাখব এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আনা যেটা। তো এই ভিত্তিগুলোর উপরে নির্ভর করে আজকালকার যে কৃষি যে প্রকল্প বলুন, কৃষি ব্যবস্থা বলুন, সবগুলোই কিন্তু এই কিছু যে জলবায়ু পরিবর্তন হচ্ছে সেটার নিরিখে কি ধরনের আমাদের পদ্ধতি কি হতে পারে, কৃষিবিদরা কিন্তু সবসময় এটা নিয়ে ভাবছেন এবং নিত্য নতুন যে প্রকল্পগুলো আসছে, চাষাবাদ পদ্ধতিতে পরিবর্তনের কথা বলা হচ্ছে, এটাই হলো মূল স্থিতিশীল কৃষি ব্যবস্থার ভিত্তি। আপনি একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বললেন, যে পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ। তাহলে আমি জানতে চাইব, আমাদের যে সীমিত প্রাকৃতিক সম্পদ রয়েছে এবং জলবায়ু পরিবর্তনের যে ঝুঁকি রয়েছে, স্থিতিশীল কৃষি ব্যবস্থার মাধ্যমে সেই ঝুঁকি আমরা কিভাবে কমাবো বা আমাদের সীমিত প্রাকৃতিক সম্পদকে কিভাবে আমরা রক্ষা করবো? হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন, আমরা কিন্তু আমাদের দেশ প্রাকৃতিক সম্পদে আমরা কিন্তু খুব ধনী। আমাদের মাটি, আমাদের জলবায়ু, আমাদের যে বাতাস, এগুলো আমরা কিন্তু কোনোটাই বানাতে পারি না, আমরা এটা পেয়ে থাকি, আমরা প্রকৃতির দান বলতে পারবেন। এবং আমাদের দেশে বিভিন্ন রকমের জলবায়ু, মাটির প্রকৃতি প্রত্যেকটা প্রদেশের আলাদা আলাদা। ঠিক সেরকম ত্রিপুরাতেও যে জলবায়ু রয়েছে, মাটি রয়েছে, সবটাই কিন্তু অন্য আরেকটা প্রদেশের সঙ্গে আপনি মিল পাবেন না। তো কাজেই পরিবেশ সংরক্ষণ আমাদের করতেই হবে। রাসায়নিক সার এবং কীটনাশকের যে ব্যবহার চলছে সেটা কমিয়ে আনতে হবে এবং যাতে জল, বায়ু এই দূষণ আমরা কমাতে পারি। কারণ আমরা দেখেছি কৃষকরা ভাই বোনেরা অনেক সময় নিজের অজান্তে পরিমিত সার ব্যবহার করেন না। হ্যাঁ, এটা ওনাদেরও দোষ নয়। হ্যাঁ, আমাদেরও অনেক সময় এমনভাবে পরিস্থিতি এসে যায়, প্রয়োজনীয়তার কারণে উৎপাদনশীলতার বাড়ানোর জন্য ওনারা অপরিমিত বা পরিমাণের চেয়ে বেশি সার ব্যবহার করে ফেলেন।
ঠিক যেরকম হঠাৎ করে ইউরিয়া, হয়তো ওনার জমিতে ওটার প্রয়োজন অনেক কম, হ্যাঁ, কিন্তু উনি হয়তো এর চেয়ে বেশি ব্যবহার করছেন। তো কি হয়, ইউরিয়া যে সারটি সেটি একটা কেমিক্যাল কম্পোজিশন, আমি খুব কঠিন শব্দে যাচ্ছি না। সেটা কি হয়, যখনই মাটিতে প্রয়োগ করলেন উনি, মাটিতে যে জলকণা, আর্দ্রতার জলকণার সঙ্গে সেটা বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কিছু গ্রিনহাউস গ্যাস তৈরি করে, হ্যাঁ, এক্সট্রা, যেমন কার্বন ডাইঅক্সাইড, তাছাড়া অ্যামোনিয়া, নাইট্রাস অক্সাইড, এই গ্যাসগুলো বাতাসে সঙ্গে মিশে যাচ্ছে। তো যখনই পরিমাপের চেয়ে বেশি ইউরিয়া প্রয়োগ করে ফেলছেন, তো স্বভাবত কারণেই বায়ু দূষিত হয়ে যাচ্ছে, এবং সেটা 30% শুধু গাছ নিতে পারে, বাকি 70% কি হয়, জলের সঙ্গে সেটা মিশে যাচ্ছে, লিচ ডাউন হয়ে মাটিতে নিচে ভূমিস্তরের যে জল রয়েছে সেটাকে দূষিত করে ফেলছে। কাজেই এটা হচ্ছে পরিবেশ সংরক্ষণ এবং দূষণ কমানোর জন্য স্থিতিশীল কৃষি ব্যবস্থায় অনেক ধরনের ব্যবহার করা হচ্ছে, অনেক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তো এটাতে যেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উঠে এলো, সেটা হচ্ছে মাটির উর্বরতা এবং স্বাস্থ্য রক্ষা। হ্যাঁ, তাহলে এই স্থিতিশীল কৃষি ব্যবস্থা দীর্ঘকালীন মাটির স্বাস্থ্যকে দীর্ঘমেয়াদী বজায় রাখতে কিভাবে সাহায্য করে? হ্যাঁ, এটাও আপনাদের কাছ থেকে আমরা হ্যাঁ, এবার দেখুন, আমরা চলে আসছি মাটিতে, মাটি। যেটা হলো আমাদের কৃষির মূল ভিত্তি। এই যে উদ্ভিদের যে প্রয়োজনীয় 17 রকমের যে পুষ্টিতত্ত্ব, এই পুষ্টিতত্ত্ব এবং জল, তার প্রধান উৎসই হচ্ছে মাটি। অতএব মাটি, আমরা জানি আমাদের মাটি আমাদের ভূমি মাতা। তো মাটিকে রক্ষা করা এবং তার স্বাস্থ্য বজায় রাখা ভীষণই গুরুত্বপূর্ণ। পরিবেশ সংরক্ষণের দিক থেকে হোক বলুন, আর আমাদের খরচ কমানোর দিক থেকেই বলুন। তো এই ক্ষেত্রে আমাদের যে সয়েল হেলথ কার্ড যেটা স্কিম রয়েছে, বা যে মাটি পরীক্ষা করে যে তার যে লব্ধ যে তত্ত্বগুলো করে একটা কার্ড আকারে, আমরা মাটির স্বাস্থ্যের একটা কার্ড আকারে আমরা কৃষকদের দিয়ে থাকি, সেটা ভীষণভাবে উপযোগী এই স্থিতিশীল কৃষি ব্যবস্থার জন্য, যাতে আমরা দীর্ঘমেয়াদী উর্বরতাটাকে বজায় রাখতে পারি। কারণ এই উর্বরতা কিন্তু আমরা প্রকৃতির দান হিসেবে পেয়ে থাকি, আমরা এটাকে বাড়াতেও পারবো না, বরং আমরা সেটাকে দিন দিন আমরা কমিয়েই যাচ্ছি। হ্যাঁ, তো এটা হলো একটা স্থিতিশীলতার দিকে যদি আমরা যেতে চাই, তাহলে আমাদের মাটির স্বাস্থ্য এবং উর্বরতা রক্ষা করাটা ভীষণই প্রয়োজনীয়। এখানে জৈব সার ব্যবহারেরও একটা ভূমিকা রয়েছে, এবং কৃষি গবেষণা কেন্দ্রে লিকুইড বায়ো ফার্টিলাইজারের উপর উৎপাদন এখন হচ্ছে, সেই বিষয়ে আপনি কিছু বলবেন? হ্যাঁ, আমাদের এখানে আমাদের রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রে লিকুইড বায়ো ফার্টিলাইজার একটা ল্যাবরেটরি রয়েছে, যেখানে আমরা বিভিন্ন স্ট্রেইন ব্যবহার করা হয়। যে মাটিতে, আপনারা জানেন, মাটি বলতে পারেন এদেরকে মাটির হিরোই বলা যায়। আসল হিরো কিন্তু মাটিতে যে সূক্ষ্ম উপকারী জীবাণুগুলো রয়েছে, হ্যাঁ, যার নাম অনেক নাম আছে, অ্যাজোটোব্যাক্টার, ট্রাইকোডার্মা, এজোস্পাইরিলাম। এরাই কিন্তু মাটির হিরো। এরাই কিন্তু উদ্ভিদকে, এই যে বিভিন্ন রকমের রাসায়নিক সার দেওয়া হচ্ছে, এই যে এরাই কিন্তু উদ্ভিদের কাছে এটা খাদ্য উপযোগী করে তোলে। এই যে মাটি যেটা আছে, মাটি কিন্তু একটা বিশাল বড় ভাণ্ডার, এই পুষ্টিতত্ত্বের বিশাল ভাণ্ডার। এখানে মুখ্য খাদ্য হিসেবে রয়েছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, তারপরে গৌণ খাদ্য হিসেবে রয়েছে সালফার, যেটাকে এখন 4th হুইল বলা হয়। এখন এনপিকে প্রয়োগের পরে সালফার মাটিতে প্রয়োগ করাটা ভীষণ গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে অনুখাদ্য, যেমন আয়রন, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, বোরন। তো এই যে বিভিন্ন রকমের খাদ্য উপাদানের যে ভাণ্ডার আমাদের মাটি, তো সেই মাটিকে রক্ষা করা ভীষণভাবে প্রয়োজন। এবং এই ক্ষেত্রে আমরা যদি কমিয়ে আনতে চাই ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন, তাহলে আমাদেরকে কিন্তু ওই প্রাকৃতিক উপায়ে যে চাষবাসের দিকে যেতে ঝুঁকতে হবে, জৈব চাষের দিকে ঝুঁকতে হবে, যেখানে আমরা ন্যাচারাল রিসোর্সগুলো ইউজ করে, ব্যবহার করে আমরা মাটির গ্রোথ এনহ্যান্সার, মানে পুষ্টিবর্ধক যে খাদ্য, সেটা আমরা গাছকে
দিতে পারবো। আরেকটি বিষয় যেটা বারবার উঠে আসে সেটা হচ্ছে খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্য। হ্যাঁ, তো এই আমাদের যে ক্রমবর্ধমান জনসংখ্যার নিরিখে কিভাবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই যে স্থিতিশীল কৃষি ব্যবস্থা সেটা কিভাবে সাহায্য করে? হ্যাঁ, ভীষণই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা। দেখুন, আমরা এখন ভারতবর্ষে কিন্তু খাদ্যে আমরা কিন্তু এখন সচ্ছল। আমরা পৃথিবীতে এখন আমরা প্রথম স্থানে রয়েছি ধান উৎপাদনে, তারপরে এই রাবার, কফি এসব উৎপাদনে ভারতবর্ষ কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে পুরো বিশ্বে। কিন্তু মানে কৃষিবিদরা দেখছেন 90s পর থেকেই দেখা গেছে যে এই যে খাদ্য উৎপাদিত যে খাদ্য তার কিন্তু পুষ্টিগুণ ক্রমাগত ডিটোরিয়েট করছে, মানে কমছে। এবং দেখা যাচ্ছে যে ICAR এর যে স্টাডিজ হয়েছে তাতে দেখা গেছে যে আগামী 25 বছর পরে যে আমরা যে ধান পাবো, যে গম পাবো, তার মধ্যে খাদ্যগুণ প্রায় 45% ডিটোরিয়েশন হয়ে যায়। মানে জিঙ্ক থাকবে না, কিছু কিছু অনুখাদ্য এটার মধ্যে অভাব চলে আসবে। মানে হয়তো আমাদের রোজ সেদিন আজ থেকে 25-30 বছর পরে আমাদেরকে খাবারের সঙ্গে হয়তো রোজ একটা জিঙ্ক ট্যাবলেট খেতে হবে। আচ্ছা, হ্যাঁ, ঠিক যেমন করোনার সময় আমাদেরকে জিঙ্ক ট্যাবলেট দেওয়া হতো, ঠিক সেরকম এমনভাবেই খাদ্য পুষ্টিগুণ কমে আসবে যে আমাদেরকে তখন হয়তো রোজই একটা জিঙ্কের ট্যাবলেট নিতে হবে, হ্যাঁ, আয়রনের ট্যাবলেট নিতে হবে, এরকম। তো এটা বেশ অ্যালার্মিং একটা সিচুয়েশন আসছে সামনের দিকে, যেটাকে একটা বিজ্ঞানের ভাষায় একটা টার্ম হয়ে গেছে এখন, সাইলেন্ট ফ্যামাইন, নীরব মন্বন্তর। শুনলে একটু ভয় লাগবে, কিন্তু দিস ইজ কল্ড সাইলেন্ট ফ্যামাইন। মানে আমরা বুঝতে পারছি না, কিন্তু আমাদের খাদ্যের পুষ্টিগুণ ভীষণভাবে কমে যাচ্ছে এবং এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভীষণ ঝুঁকিপূর্ণ। কাজেই কৃষিবিদরা এখন সেই পরম্পরাগত কৃষি পদ্ধতির দিকে ঝুঁকতে বলছেন, যাতে আমরা এই মাটিতে যে যে ভারী ধাতব যে পদার্থগুলো মিশে যাচ্ছে ফার্টিলাইজার প্রয়োগের মাধ্যমে, যেমন লেড, হ্যাঁ, অ্যালুমিনিয়াম, এসব বিভিন্ন রকমের বিষাক্ত জিনিস, পদার্থ মাটিতে মিশে যাচ্ছে, জলস্তরে মিশে যাচ্ছে, সেটা থেকে বেরিয়ে আসতে গেলে একটাই আমাদের পন্থা, সেটা হলো কৃষি পদ্ধতিটাকে স্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়া এবং রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহারটাকে কমিয়ে এনে আবার উৎপাদন যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেই রকম কিছু পুষ্টিতত্ত্ব গাছকে মাটিতে প্রয়োগ করা। এইভাবে আরও যেমন তারপর প্রাকৃতিক সম্পদকে আমরা কিভাবে সংরক্ষণ করব, এই সংরক্ষণের জন্য যেমন জল এমন একটা সম্পদ যেটা মানে খুব খুব এমনভাবে ব্যবহার করতে হবে যাতে এটা ঠিকভাবে রিচার্জড হয় এবং আমাদের অপচয় না হয়। এর জন্য অ্যাকচুয়ালি উদ্ভিদের কিন্তু জলের প্রয়োজন হয় না, উদ্ভিদের প্রয়োজন হয় আর্দ্রতার। তো এই আর্দ্রতা কিন্তু আকাশে মানে বায়ুমণ্ডলে কিন্তু দেখবেন হয়তো রিলেটিভ হিউমিডিটি যেটা আমরা বলি, মানে এটা খুব ইন্টারেস্টিং, এটা হয়তো 90% আছে, কিন্তু মাটিটা শুকনো, কাজেই আর্দ্রতাটাকে আমরা কিন্তু ট্র্যাপ করতে পারছি না। তো এটার জন্য কৃষিবিদরা আগেকার যুগে কি হতো, মাটিটাকে ঢেকে রাখা হতো, মালচিং যাকে বলে, আচ্ছাদন। তো আপনি আচ্ছাদন যদি ব্যবহার করেন, যেটা প্রাকৃতিক কৃষিতে ইদানিংকালে মেইন পিলার বলতে পারেন, ভিত্তি, আচ্ছাদন ব্যবহার করলে মাটিতে কি হয়, তাপমাত্রাটা নিয়ন্ত্রিত হয়, আবার আপনার জলের তসটা বজায় থাকে, আর্দ্রতাটা বজায় থাকে। কাজেই আমরা প্রাকৃতিক সম্পদ যে জলের আমরা একটা সুন্দর ব্যবহারকে নিশ্চিত করতে পারি। এছাড়াও রয়েছে আমরা জৈব বৈচিত্র্য, এটা একটা খুবই সুন্দর ব্যাপার, কারণ আমাদের বায়োডাইভার্সিটিতে আমরা খুবই রিচ একটা কান্ট্রি আমাদের, এবং নর্থ ইস্ট তো বায়োডাইভার্সিটির একদম বলতে পারেন খাজানা। তো এই জৈব বৈচিত্র্যকে
রক্ষা করতে হবে, এটা আমাদের দায়িত্ব বলতে পারেন। আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দায়বদ্ধ। ক্ষতিকর কীটনাশক ব্যবহারের ফলে এই বাস্তুতন্ত্র কিন্তু ভারসাম্য নষ্ট হয়ে যায়। যখনই আমরা কীটনাশক ব্যবহার করছি তখন কি হচ্ছে যে বন্ধু কীটনাশক কিন্তু অনেক কীট পতঙ্গ কিন্তু প্রচুর থাকে একটা বাস্তুতন্ত্রে, তারা কিন্তু সেখান থেকে চলে যায় যখনই আমরা এই রাসায়নিক কীটনাশকগুলো ব্যবহার করি। কাজেই আমরা যদি কীটনাশক ব্যবহার পরিবর্তে আমরা যদি জৈব উপায়ে বানানো যে কীটনাশক, যেমন যেগুলো নিম পাতা তারপরে গোমূত্র ব্যবহার করে যে বিভিন্ন ভেষজ পাতা ব্যবহার করে যে কীটনাশক তৈরি হয়, সেটা ব্যবহার করলে কিন্তু সেই বন্ধুরা এই কৃষকের মাঠ থেকে যাবে না। জৈব বৈচিত্র্য রক্ষায় এটা যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে স্থিতিশীল কৃষি ব্যবস্থাপনা, সেটা আপনি খুব সুন্দরভাবে তুলে ধরলেন। তাহলে আমরা পরবর্তী ইয়েতে চলে যাচ্ছি। খুব চমৎকারভাবে আপনি বিষয়টি ব্যাখ্যা করেছেন। এর সাথে যুক্ত একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে সরকারি উদ্যোগ। তাহলে আপনি কি মনে করেন যে কৃষি সম্পর্কিত বিভিন্ন প্রকল্প যেগুলি রয়েছে সেগুলি এই স্থিতিশীল কৃষি ব্যবস্থাপনায় গড়ে তুলতে কিভাবে সাহায্য করছে এবং কি ভূমিকা নিচ্ছে এই কৃষি প্রকল্পগুলো? দেখুন, আমাদের রাজ্য সরকার বলুন, আমাদের কেন্দ্রীয় সরকার বলুন, সব কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর কিন্তু সবসময় এটা নিয়ে ভাবছে এবং প্রতিটি প্রকল্প এই স্থিতিশীল কৃষি ব্যবস্থাকে সামনে রেখেই কিন্তু ভাবছে। যেমন ধরুন, এই খুব প্রাসঙ্গিক একটা প্রকল্প, যেমন ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং, তারপরে পিডিএমসি, পার ড্রপ মোর ক্রপ, মানে জলের সঠিক ব্যবহার, তারপরে প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা, তারপর রয়েছে MOVCDNER, যেখানে জৈব চাষের উপর জোর দেওয়া হচ্ছে। এবং আপনারা জানেন, এটা ভীষণ খুশির বিষয় যে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে অনেক জৈব কৃষিতে যে উৎপাদিত ফসল সেটা আমরা বাইরে রপ্তানি করছি। তারপর রয়েছে PKVI, পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা, রয়েছে সয়েল হেলথ কার্ড। হ্যাঁ, এটা 2015 সালে প্রধানমন্ত্রী আমাদের দেশে এটা চালু করেছিলেন। এটার মূল ভিত্তি ছিল যে প্রতিটি কৃষকের কাছে যেন তার মাটির একটা স্বাস্থ্য কার্ড থাকে। মানে আমাদের যেরকম স্বাস্থ্য কার্ড হয়, স্বাস্থ্যের একটা রিপোর্ট ডাক্তাররা দেন, ঠিক এরকম কৃষক তার মাটিতে কতটুকু পুষ্টিতত্ত্ব কী পরিমাণে বর্তমান সেটার একটা তালিকা তার কাছে থাকবে। তার মাটির পিএইচ কত, পিএইচ বলতে অম্লত্ব ক্ষারত্ব বোঝাচ্ছে, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কতটুকু আছে, তার জৈব কার্বন কতটুকু আছে, সেটা সে সেই কার্ড থেকে জানতে পারবে। এবং সেই কার্ডের মধ্যে থাকবে এই ফসল অনুযায়ী সারের সঠিক সুপারিশ, যা তাকে সেই পরিমিত সারের ব্যবহারটাকে শেখাতে সাহায্য করবে। তো আরও রয়েছে অনেক প্রকল্প রয়েছে, এরকম অসংখ্য। নতুন এসছে একটা হানি বীজের উপরে একটা প্রকল্প রয়েছে। কারণ আপনারা জানেন, এই যে মৌমাছিরা কিন্তু পরাগায়নে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে এবং এই মৌমাছিদের সংখ্যা কমে যাবার কারণে প্রচুর ফ্রুট ড্রপিং হয়, মানে ফল ঝরে যায়, আসার আগেই সে ফল ঝরে যায়, মানে মুকুল ঝরে যায়। তো এই হানি বীজ যে উপরে যে প্রকল্পটি আসে, সেটা কৃষকদের সাহায্য করবে আরও বেশি। একদিকে ওরা মধুও উৎপাদন করতে পারবে, তাদের জমিতে মৌমাছিদের আনাগোনাটা শুরু হবে। তারপরে ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং, সেটা একদমই লাইভস্টক বেসড একটা প্রকল্প, যেখানে দেশীয় গরু সেটার সংখ্যাও বাড়বে। কারণ এখানে মেইন যে ফর্মুলেশনগুলো ইউজ করা হচ্ছে, যে জীবামৃত, বীজামৃত, সেটার মূল উপাদানই হচ্ছে দেশীয় গরুর গোবর এবং দেশীয় গরুর গোমূত্র। তো একাধারে আমি একটা রাসায়নিক মুক্ত কৃষি ব্যবস্থা পাচ্ছি, আমার লাইভস্টক যেটা দেশীয় যে ব্রিডগুলো যেগুলো হারিয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে, তা সংরক্ষণ করতে পারছি। এবং
পাশাপাশি যে আমাদের ন্যাচারাল ফার্মিংয়ে যে মা বোনেরা আছেন, এটা ওমেন এম্পাওয়ারমেন্টের একটা খুব সুন্দর উদাহরণ। এখানে প্রতিটা ক্লাস্টারে 2 জন করে কৃষি সখী নিযুক্ত থাকেন, যারা প্রতিনিয়ত কৃষকের পাশে থাকেন, ওনাদেরকে বিভিন্ন রকম প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন রকমের মানে ডেমনস্ট্রেশনের মাধ্যমে ওনাদেরকে শিখিয়ে দেন কিভাবে এই ফর্মুলেশনগুলো তৈরি করতে হবে, কিভাবে প্রয়োগ করতে হবে। তাহলে এই কৃষি প্রকল্পগুলো স্থিতিশীল কৃষি ব্যবস্থাপনাকে গড়ে তুলতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, সেটা আমরা দেখতে পেলাম। এর মধ্যে ন্যাচারাল ফার্মিং যেটা খুবই আলোচনার মধ্যে রয়েছে, তো ওই বিষয়ে আমরা একটু জানতে চাইবো আপনার থেকে, ন্যাচারাল ফার্মিং এর সম্বন্ধে একটু জানতে চাই। প্রাকৃতিক কৃষির যে জাতীয় মিশন শুরু হয়েছে, সেটা আমাদের রাজ্য কৃষি গবেষণা কেন্দ্র থেকেই পরিচালিত হচ্ছে পুরো রাজ্যে। তো এটা একটা একদমই কেমিক্যাল ফ্রি, রাসায়নিক মুক্ত একটি কৃষি পদ্ধতি, যেখানে কৃষকের ইনপুট কস্ট মানে তার যে উৎপাদন খরচ সেটা একদমই মিনিমাম, এবং এটা পরীক্ষিত যে এই প্রাকৃতিক কৃষিতে 15 to 30% যে উৎপাদন বাড়বে, কমবে না। প্লাস কি হচ্ছে, এখানে যার যে বাস্তুতন্ত্রটা পুরোটাই টিকে থাকবে, ভারসাম্য বজায় থাকবে। যেমন কৃষকের যে বন্ধু আর্থওয়ার্ম, কেঁচো, এই কেঁচোরা কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছিল আমাদের জমি থেকে, কিন্তু এই প্রাকৃতিক কৃষিতে যে জীবামৃত বীজামৃত ব্যবহার হয় তার কারণে, এবং আচ্ছাদন যে ব্যবহার হয় তার কারণে সেই যে কৃষকের বন্ধু যে কেঁচো, ওরা কিন্তু আবার ফিরে আসছে, মৌমাছিরা ফিরে আসছে, আমাদের একটা পুষ্টিগুণ সম্পন্ন আমরা ফসল তৈরি করতে পারছি, এবং উৎপাদনও এখানে ব্যাহত হচ্ছে না। আমরা আমাদের কৃষি গবেষণা কেন্দ্রে পরপর অনেকগুলো ফসলের ওপরে আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি এবং দেখেছি যে এদের যে বেনিফিট কস্ট রেশিও সাধারণ অজৈব কৃষি পদ্ধতিতে করার চেয়ে অনেকটাই বেশি। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ, এখানে ফিজিকো কেমিক্যাল প্যারামিটার্স যে রয়েছে মাটিতে, যে জৈব কার্বন, যেটা হলো মানে মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব কার্বনের ভূমিকা অপরিসীম, সেটা এই কৃষি পদ্ধতিতে অনেকটাই বৃদ্ধি পায়। মানে এটা একটা খুব উদ্বেগজনক ভারতবর্ষের নিরিখে বলতে পারেন। 1950s দিকে ভারতবর্ষের মাটি কিন্তু যে জৈব পদার্থ রয়েছে সেটা 1%-এর ওপরেই ছিল। এটার মাত্রা হলো 0.5 থেকে 0.75%-এর মধ্যে থাকতে হয়, সেটা হলো একটা সুস্থ মাটির লক্ষণ। কিন্তু মানে যখনই সেই হরিত ক্রান্তি বিপ্লবের পর থেকে যত বেশি ফার্টিলাইজার ইউজ শুরু হলো, তারপরে হাইব্রিডাইজেশন শুরু হলো, তখন ফার্টিলাইজারের কনজাম্পশন অনেক বেড়ে গেল। এইরকম করতে করতে জৈব পদার্থের ব্যবহারটা অনেক সীমিত হয়ে গেল। তারপর কি হলো, দেখা গেল ভারতবর্ষের এখনকার যে পরিস্থিতি, 50% মাটিতে জৈব কার্বন কিন্তু ওই 0.5%-এর নিচে চলে গেছে। হ্যাঁ, সেটা খুব উদ্বেগের বিষয়, কারণ এই কার্বন নিঃসরণ সেটা অনেক বাড়ছে, এবং আমাদের সেই সব কারণেই কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রাও বেড়ে যাচ্ছে। কারণ এটা দেখা যায় যে এই যে জৈব কার্বন যখন মাটির তাপমাত্রা 35 ডিগ্রি উপরে চলে যায়, তখনই এই জৈব কার্বন নিঃসরণ হয়ে নষ্ট হয়ে যায়। তো কাজেই আপনার তাপমাত্রাটা খুব আপনার একটা মিনিমাম গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই তাপমাত্রাটা রেগুলেট করার জন্য করতে হবে যাতে জৈব কার্বনটাকে আমরা সংবদ্ধকরণ করতে পারি, যাকে ইংলিশে বলা হয় কার্বন সিকুয়েস্ট্রেশন। তো এই জৈব কার্বনটাকে যদি আবার জায়গায় নিয়ে আসতে হয়, তাহলে কিন্তু এই প্রাকৃতিক কৃষি, তারপর এই যে জৈব চাষ, এগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং আমাদের একটা স্থিতিশীলতার দিকে নিয়ে যাবে। কারণ ভবিষ্যৎ প্রজন্মকে আমরা এমন কিছু দিয়ে যাব না যেটা থেকে ওরা কিছুই নিতে পারছে না। হ্যাঁ, ওদের বায়ু দূষণ হয়ে যাচ্ছে, জল দূষিত করে দিয়ে যাচ্ছি আমরা, খাদ্য গুণ নষ্ট হয়ে যাচ্ছে, এমন একটা ফসল দিয়ে যাচ্ছি। এটার দায়ভার কিন্তু বর্তমান প্রজন্মের।
তাহলে আপনি যেহেতু রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রের সাথে জড়িত, তো আমাদের দর্শকরা বা কৃষকরা, অন্নদাতারা যারা রয়েছেন, তারা অবশ্যই জানতে চাইবেন যে এই স্থিতিশীল কৃষি ব্যবস্থাপনার ভাবনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা কি ভাবনা রেখেছেন বা কি পরিকল্পনা রয়েছে আপনাদের ভবিষ্যতের জন্য। অবশ্যই অন্নদাতারাই তো আসল কারিগর। তো অন্নদাতাদের ওয়াকিবহাল করার জন্য আমরা বিভিন্ন সময়ে কি করা হচ্ছে, রাজ্য সরকার পক্ষ থেকে, দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন রকমের মেলা আয়োজন করা হয়, প্রদর্শনী করা হয়, তারপর বিভিন্নভাবে প্রশিক্ষণ দেওয়া হয় এবং অ্যাওয়ারনেস বা জাগরুক করার জন্য যে ক্যাম্প করা হয়, এগুলো প্রতিনিয়ত করা হয়। তারপর লিফলেট বিতরণ, আমাদের কৃষি গবেষণা কেন্দ্রে তো প্রতিনিয়তই প্রশিক্ষণ চলতে থাকে। এই কৃষকদের বলুন, কৃষক থেকে শুরু করে একদম বিভিন্ন স্তরে এই প্রশিক্ষণ চলতে থাকে এবং লক্ষ্য একটাই, কৃষিবিদদের বলুন, সরকারের বলুন আর দপ্তরের বলুন, একটাই লক্ষ্য, আমরা কৃষি ব্যবস্থাটাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেটা একটা স্থিতিশীল উৎপাদনশীলতা বজায় রেখে আমাদের কৃষকদের অর্থনৈতিক একটা স্বাবলম্বী করে তোলে। এবং কৃষক স্বাবলম্বী মানে আমাদের দেশ আত্মনির্ভর। কাজে কেউ যদি এই ব্যাপারে কিছু জানতে চান, তাহলে আমাদের যে তথ্য শাখা রয়েছে আপনাদের কৃষি গবেষণা কেন্দ্রে, সেখানে ওনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই, বা ইমেল করতে পারেন অবশ্যই কৃষি গবেষণা কেন্দ্রকে। যারা এই স্থিতিশীল কৃষি ব্যবস্থাপনা সম্বন্ধে আগ্রহী, অন্যরা তারা যারা শুনছেন বা অন্যরাও যারা এই বিষয়ে কিছু জানতে চান বা আপনার মতামত দিতে চান, সে বিষয়ে নিশ্চয়ই তথ্য শাখায় যোগাযোগ করতে পারেন, ইমেল করতে পারেন। আমরা অনুষ্ঠানের শেষ দিকের পর্বে চলে এসেছি। তো যাদেরকে নিয়ে আমাদের এইসব আয়োজন, আমাদের অন্নদাতারা, স্থিতিশীল কৃষি ব্যবস্থাপনায় ওনাদের কি ভূমিকা রয়েছে, স্থিতিশীল কৃষি ব্যবস্থাপনা সম্বন্ধে ওনারা কতটা ওয়াকিবহাল, আমাদের রাজ্যের অন্নদাতারা কতটা ওয়াকিবহাল, আর আপনারা কি ভূমিকা নিয়েছেন ওনাদেরকে এই ব্যাপারে সজাগ করার জন্য। আজকাল দেখতে পাবেন অন্নদাতা ভাই বোনেরা কিন্তু শস্য পর্যায়, শস্য চক্র, যেটা ক্রপ রোটেশন, যেটা খুব গুরুত্বপূর্ণ স্থিতিশীল কৃষি ব্যবস্থায়, যে আমরা মনোক্রপিং থেকে একক চাষ যেটা, সেটা থেকে সরে আসতে হবে, মিশ্র চাষের দিকে যেতে হবে। মিশ্র চাষ বলতে আমি বোঝাতে চাই, যেমন একটা একই মাঠের মধ্যে, একই জমিতে আমি একটা সিম্বি গোত্রীয় চাষ নেব, ফসলের চাষ করব, তারপর আরেকটা যেমন কর্ন, ভুট্টা বা মেজ, এগুলোর অনেক বেশি পুষ্টি প্রয়োজন হয়। তো আমি যদি আগের বার কোনো ডাল জাতীয় শস্য করি, তারপর যদি আমি ভুট্টা বা মেজ দেই, তাহলে কিন্তু আমাদের নাইট্রোজেনটা মাটিতে, আপনারা জানেন সবাই নিশ্চয়ই, সিম্বি গোত্রীয় উদ্ভিদ যারা, তারা মাটিতে সেই নাইট্রোজেনটাকে, বাতাসে যে নাইট্রোজেন থাকে 78%, সেই নাইট্রোজেনটাকে মাটিতে সংবদ্ধ করতে পারে, করে মাটির স্বাস্থ্য অনেকটা উন্নত করতে পারে। তো মিশ্র চাষে একটা সিম্বি গোত্রীয় ফসল নিলে কৃষকরা অনেক বেশি লাভবান হবেন, একটা ক্রপও ওনারা পাবেন, ফসল একটা পাবেন, প্লাস তাদের মাটির স্বাস্থ্য রক্ষা পাবে। এছাড়া একটা পিএম কুসুম খুব সুন্দর একটা প্রকল্প, যেখানে বিদ্যুৎ সাশ্রয় হয়। আমাদের গবেষণা কেন্দ্র রয়েছে, আমরা সোলার সিস্টেম ইউজ করে আমরা জল লিফট করি। তো এরকম একটা ইন্টিগ্রেটেড প্ল্যানিং যেটা বলে আর কি, সেই প্ল্যানিংয়ে কৃষকরা কিন্তু অনেক জায়গায়, কৃষকরা আজকাল দেখবেন ত্রিপুরাতে বিভিন্ন ব্লকে এরকম কৃষকরা পাবেন, ভাই বোনেরা আছেন। তারপরে পাশাপাশি খরচটাকে আরেকটু করার জন্য, মিট আপ করার জন্য এসএইচজির মাধ্যমে মাশরুম চাষ করছেন, এখন মধু উৎপাদনের দিকে এগিয়ে যাচ্ছেন। কাজে কৃষকের আয় যাতে কোনোভাবে ব্যাঘাত না হয়, মানে একটা ফসল, অ্যাকচুয়ালি কৃষিটা তো ভীষণ ঝুঁকিপূর্ণ একটা কাজ, কারণ জলবায়ু, এই যে বৃষ্টিপাত, আপনার কিন্তু আমাদের এটার মধ্যে কোনো হাত থাকে না।
এমনও আমরা দেখেছি এবং দুর্ভাগ্যজনক বলতে পারেন, হয়তো খুব সুন্দর ফসল হয়েছে, হঠাৎ করে অসময়ে হয়তো একটা ফ্লাড হয়ে গেল, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেল। তো প্রাকৃতিক দুর্যোগ এগুলো থেকে বাঁচার জন্য বিভিন্ন রকমের ক্লাইমেট রেজিলিয়েন্ট ভ্যারাইটিও আসছে, নতুন নতুন ভ্যারাইটি আসছে। সেইগুলো সম্বন্ধে কৃষকদের ওয়াকিবহাল করাটা আমাদের কৃষিবিদদের সবসময় একটা চেষ্টা থাকে, যাতে আমাদের রাজ্যের কৃষকরা, অন্নদাতা ভাই বোনেরা এই নিত্য নতুন টেকনোলজিগুলো জানতে পারেন। এবং এই একাধারে উদ্যান বিষয়ক যে ব্যাপারগুলো, সেগুলোর জন্য নাগিছড়াতে খুব সুন্দর একটা হর্টি রিসার্চ কমপ্লেক্স রয়েছে, যেখানে এআরসি আলু চাষটাকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে এবং খুব ভালো উৎপাদনও পাচ্ছেন কৃষকরা। তারপরে রেড অয়েল পাম, এখন অদূর ভবিষ্যতে হয়তো আমরা এখানে ত্রিপুরাতে একটা বিরাট বড় একটা আশার আলো দেখতে পাবো এই রেড অয়েল পাম উৎপাদনে। এছাড়া রয়েছে কৃষকদের, অন্নদাতা ভাই বোনদের বিভিন্ন রকমের এক্সপোজার ভিজিট হয়, বাইরে রাজ্যের বাইরেও নিয়ে যাওয়া হয়। রাজ্যের বাইরে বিভিন্ন স্টিমড যে ইনস্টিটিউটগুলো আছে সেখানে প্রশিক্ষণ দেওয়া, আদান প্রদান করা। আজকেও আমাদের কৃষি গবেষণা কেন্দ্রে আসাম থেকে প্রায় 80 জন কৃষক এসেছিলেন। ওরা রাজ্যে 4 দিন ধরে ওরা এই রাজ্যে বিভিন্ন ইনস্টিটিউটে, বিভিন্ন ব্লকে ওরা আদান প্রদান করছেন, দেখছেন কীরকম ওদের কৃষি ব্যবস্থা, ওখানকার কৃষি ব্যবস্থা কীরকম, আমাদের এখানের সিস্টেমটা কীরকম। কারণ প্রত্যেকটা রাজ্যেরই কিন্তু জলবায়ু, আবহাওয়া, মাটির প্রকৃতি কিন্তু আলাদা, কিছু পলিসি ম্যাটারও থাকে, সেটাও আলাদা। তো এইভাবে কৃষি গবেষণাগার তো আমরা করেই যাচ্ছি, কাজ করে যাচ্ছি সবসময়। এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার সবসময় সবার আগে আমরা কৃষক ভাই বোনদের কথা চিন্তা করে সমস্ত কাজগুলো আমরা চেষ্টা করি ওনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। আপনার থেকে জানতে পারলাম আমরা কৃষি গবেষণা কেন্দ্র স্থিতিশীল কৃষি ব্যবস্থাপনায় কতটা অগ্রণী ভূমিকা পালন করছে, এবং রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর স্থিতিশীল কৃষি ব্যবস্থাপনাকে গড়ে তুলতে কীরকমভাবে এগিয়ে এসছে অন্নদাতাদের জন্য। তো আজকে আমাদের স্থিতিশীল কৃষি ব্যবস্থাপনায় যে বিষয়গুলি আমরা, ভিত্তিপ্রস্তরগুলি আমরা মূলত আলোচনা করেছি, এর মধ্যে রয়েছে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ, রয়েছে জৈব বৈচিত্র্য, রয়েছে মাটির উর্বরতা ও স্বাস্থ্য রক্ষা, এবং রয়েছে খাদ্য নিরাপত্তা। তাহলে দেখা যাচ্ছে যে এই স্থিতিশীল কৃষি ব্যবস্থাপনা আমাদের ভবিষ্যতের কৃষির জন্য কতটা গুরুত্বপূর্ণ, এবং এই পথেই আমাদের এগিয়ে যেতে হবে ভবিষ্যতে। তাহলে আপনার ব্যস্ত সময়ের থেকে এতটা সময় দেওয়ার জন্য এবং তথ্য নির্ভরই আলোচনা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো। আশা করি আজকের এই আলোচনা আমাদের রাজ্যের কৃষকদের জন্য এক নতুন দিশা দেখাবে। আজ এই পর্যন্তই, তবে প্রতি মাসেই আমরা একটি নতুন আলোচনা নিয়ে উপস্থিত থাকব এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনার রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রে ইমেল করতে পারেন, আমাদের তথ্য শাখায় যোগাযোগ করতে পারেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।